শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, আমরা প্রতিদিনই সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আমাদের এই রাঙা সকাল অনুষ্ঠানটি শুরু করি। আজও রাঙা সকালের সঙ্গে যাদের সকালটি শুরু হয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা তো থাকছি কাজী রওশন আরা সাকি, কিবরিয়াও থাকছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার। দিনটা ভালো কাটুক, সকালবেলার অনুষ্ঠান শুভকামনা দিয়ে শুরু করছি এবং মনের মতো হোক সারাটা দিন, সেই শুভকামনাও থাকছে। তো আজকে প্রথম ঘন্টায় শুধু গল্প হবে না, গল্পের মাঝখানে সাহিত্যের নিয়েও কথা হবে এবং সেখানে শিল্পের চর্চাও থাকবে। কারণ আমাদের সঙ্গে প্রথম ঘন্টায় যিনি থাকছেন তিনি একজন আবৃত্তি শিল্পী হাসান মাহাদি লালটু। চলুন আমরা তাকে শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? হ্যাঁ, আপনাদের দয়ায় বেশ আছি। আমরা তো শুধু গল্প করি না, পুরো জীবনটাকে আসলে এই স্বল্প সময় তুলে আনার চেষ্টা করি। তো একটু ছোটবেলা থেকে শুরু করি। আপনার শৈশবের কি মনে পড়ে? যতদূর জানি যে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মিন গ্রামে আপনার জন্ম হয়েছিল, ভুল না করে থাকলে। একদম, আমার মিন গ্রামের সবচেয়ে বেশি মনে পড়ে কুমার নদীর কথা। কুমার নদীর পাড়ে আমাদের বাড়িটা। যখন শীতকাল তখন নদীটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে চলে যায়, মানে ছোট হতে হতে অনেক দূরে চলে যায়। আবার যখন বর্ষাকাল নদীটা একদম কাছে, আমাদের ঘর ছুঁই ছুঁই পানি হয়ে যায়। হ্যাঁ, এই নদীটাকে খুব মনে পড়ে বেশি। আর ছেলেবেলায়, খুব ছোটবেলায় আমার দাদার বাড়িটা ছিল নদী থেকে একটু দূরে। আমার বাবা নদীর পাড়ে গিয়ে বাড়ি। কি নাম ছিল নদীটার? কুমার নদী। কুমার নদী, আচ্ছা। সেই গ্রামেই বেড়ে ওঠা, একদম গ্রামের বলে গ্রাম্যতা, চূড়ান্ত রকম গ্রাম্যতা। যেটি বিদ্যুৎ ছিল না? বিদ্যুৎ এসেছে আমি ঢাকায় আসার পরে, অর্থাৎ আমার ইন্টারমিডিয়েট পাশ করা পর্যন্ত কুপি জ্বালিয়ে, হারিকেন সারা রাত জ্বালিয়ে মানে কমিয়ে রাখতাম। শেষ রাতে কখনো কখনো উঠে পড়তাম, আমার মনে আছে 3টা বা 4টার দিকে উঠে ওইটা বাড়িয়ে দিয়ে পড়তাম যাতে আর না জ্বালাতে হয়। এরকম কথাগুলো মনে পড়ে। এবং বিদ্যুৎ মনে হয় খুব বেশি দিন হয়নি, 2008 পর্যন্ত। 2008-এর পরে এসেছে। তো সবকিছু মিলে আসলে কেমন ছিল? যতটুকু জানি ছোটবেলায় একটু শান্ত প্রকৃতির ছিলেন আপনি। সবাই বলে যে ছোটবেলায় পারিবারিক আবহাওয়াটা কেমন ছিল, পরিবার সম্পর্কেও যদি জানতে চাই। পারিবারিক আবহাওয়াটা, আমি আসলে একটি বলা যায় অফ ট্র্যাকে বেড়ে উঠেছি। আমার পরিবারের, আমি যে শিল্প সাহিত্য নিয়ে কাজ করছি, আমার পরিবারের কারোরই এরকম ব্যাকগ্রাউন্ড বা এই জগতের সাথে কারোর কোনো সম্পৃক্ততা ছিল না। ছোটবেলা থেকেই কিভাবে আমার মধ্যে এই নেশা ঢুকেছে আমি নিজেও জানি না। ছোটবেলায় থেকে আমার মন চাইতো যে আমি একটু নাটক করি, অভিনয় করি, আবৃত্তি করি। কেন চাইতো, কিভাবে চাইতো, কোথা থেকে এসছে আমি ঠিক বলতে পারবো না আসলে। স্কুলের সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিশ্চয়ই অংশগ্রহণ করা হতো নিয়মিত। স্কুলে 6 থেকে 10 এই ক্লাসগুলোতে 2টি বিষয়। আমাদের স্কুলে বার্ষিক একটি প্রতিযোগিতা হতো বিচিত্রা অনুষ্ঠানে, নাচ, গান, আবৃত্তি, অভিনয় এগুলো থাকতো। তো 2টি পর্ব ছিল আমার জন্য বরাদ্দ, যেখানে প্রথম দ্বিতীয় স্থান আমার কাছ থেকে কেউ নিতে পারতো না বরাবরই। একটি হচ্ছে আবৃত্তি, আর একটি হচ্ছে লোকসঙ্গীত, অর্থাৎ পল্লীগীতি গান করতাম ছোটবেলা থেকেই। স্বশিক্ষায় শিক্ষিত হয়ে সেই সময় করতাম আসলে। ঠিক আছে, বাবা কি করতেন? বাবা ব্যবসায়ী ছিলেন। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই বোন, আমি সবার বড়। আপনি তো বড় একটা ভাই, সে মোটামুটি একটু সাহিত্য ধারায় চলে যাচ্ছে, বাবা ব্যবসায়ী, এটা নিয়ে তো চিন্তার বিষয়। ফ্যামিলি থেকে এটা নিয়ে কোনো, যদি আপনি ইন্টারের আগেই এই ধরনের একটা ব্যাপার স্যাপার আপনার মধ্যে টের পাওয়া যায়, লাইক কবিতা লেখা, কবিতা নিয়ে ভাবা, কিংবা সংস্কৃতির একটা ধারার মধ্যে যুক্ত হওয়া, এটা নিয়ে কি ফ্যামিলি থেকে কোনো কনসার্ন ছিল? ফ্যামিলি থেকে বরাবরই যে বিষয়টা চাইতো, আমি বরাবরই কিন্তু লেখাপড়ায় সেই শুরু থেকে শেষ অবধি সেরা 5-এ সবসময়, এর পেছনে ছিলাম না। তো ফ্যামিলি থেকে চাইতো যেহেতু লেখাপড়ায় ভালো, ছেলে আমার বড় কর্পোরেট জব করবে, গাড়ি বাড়ি হবে, একটা ব্যাপার হবে, মানে সার করবে সবাই, এরকম একটা দাবি চাওয়া পাওয়া আমার ফ্যামিলিরও যেমন ছিল। আমার আশেপাশের বন্ধুরা, যে বিশ্ববিদ্যালয়ের জীবনেও অনেক বন্ধু বলতো, মানে আমার এরকম ঘটনাও ঘটেছে, আমার কাছের কয়েকজন বন্ধু যে পরীক্ষায় কোনো প্রশ্ন কমন পড়তো না, সেই পরীক্ষা আমি ভালো করতাম। এইটার একটি কারণ ছিল, সেটির কারণে আসলে শিল্প সাহিত্য। কারণ আমার মূল পড়াশোনা, একাডেমিক পড়াশোনার বাইরে অনেক পড়াশোনার সাথে আমার একটি যোগাযোগ ছিল, জীবনের সাথে যোগাযোগ ছিল। হ্যাঁ, একটা সেই ব্যাপারগুলোর কারণে দেখা যাচ্ছে কেউ কিছু লিখতে পারছে না, আমি ওটা উতরে আসতাম। হয়তো কমন না পড়লেও খুব ভালো করা যায় না, কিন্তু আমি ওটা পার হয়ে আসতাম। যে কারণে আমার বন্ধুরা, আমার খুব কাছের যারা বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, যে চাকরির পরীক্ষা নিরীক্ষা দিলে তুই খুব ভালো করবি, অন্তত একটা চাকরি সেটেল কর, তারপরে যা ইচ্ছা তাই করিস। কিন্তু আমার এগুলো মন টানতো না, যে বিশেষ পরীক্ষা দিই, ব্যাংকার হই, এগুলো কখনোই আমাকে টানতো না। আমার কাছে মনে হয়েছে পুরা দস্তুর একজন শিল্পী, পেশাদার একজন শিল্পী একদিন হয়ে উঠবো, সে লক্ষ্যেই কাজ করেছি, কাজ করে যাচ্ছি, পেছনের দিকে তাকাইনি, বা আশেপাশের পরিবার, বন্ধু, কাছের মানুষ কি বললো সেগুলোকে তোয়াক্কা করি না। আমার লক্ষ্যটা। ঢাকায় কখন আসলেন? 2008 সালে। আচ্ছা, মানে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ঢাকায় এসেছি। আচ্ছা, তারপর এখানে এসে কোথায় ভর্তি হলেন? ঢাকায় এসে, আপনি জানেন আমাদের সময় 2বার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। প্রথমবার আমার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না। তারপর একটি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার একটু কলেজে আমি ভর্তি হই।
দ্বিতীয়বার একসাথে 4-5টা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয়ে যায়। এটার কারণটা কি ছিল? প্রথমবার বলতে পারেন যে আমি যে ট্র্যাক বুঝে উঠতে পারিনি। হ্যাঁ, ট্র্যাক বুঝে ওঠা, তারপরে এই শহরটাকেও বুঝে ওঠা একটা বিষয়। অনেক কিছু জানার পরেও আমি পারি নাই। আমার সেই গ্রামীণ জীবন হুট করে ঢাকায় এসে তো ঢাকার সাথে নিজেকে মিশিয়ে দেওয়া কঠিন। সেই 1-1.5 বছর থাকার পরে আমি যখন পরীক্ষা দিলাম 4-5টা বিশ্ববিদ্যালয় একসাথে চান্স হয়ে গেল। ওকে, মানে অনেক ছেলে মেয়ে আছে যারা শুধুই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রথম ঢাকা শহরে আসে, সেটা আমার সেরকম, এবং আসার পরে মোটামুটি জ্যাম দেখে, গাড়ির ভেতরে লোকজনের হট্টগোল দেখে মোটামুটি অর্ধেক সবকিছু ভুলে যায়, তারপরে চান্স পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। যাই হোক, ঠিকই বলেছেন আপনি। আমরা আপনার সম্পর্কে আরও জানবো, তার আগে একটু ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদের জানাতে চাই। হাসান মাহাদি লালটু একাধারে একজন আবৃত্তি শিল্পী, অভিনেতা, ভয়েস আর্টিস্ট, প্রশিক্ষক এবং সংগঠক। 2015 সালে তিনি অর্জন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং স্বরচিত্র প্রদত্ত জীবনানন্দ দাশ আবৃত্তি পদক। সাহিত্য কেন্দ্র আবৃত্তি সংঘে তিনি দীর্ঘ 6 বছর ধরে দেশের এবং বিদেশের বরেণ্য আবৃত্তি প্রশিক্ষকদের থেকে আবৃত্তির তালিম নিয়েছেন। প্রতিষ্ঠা করেছেন আবৃত্তি ও বাচিক শিল্প কেন্দ্রিক সংগঠন বৈঠক। বর্তমানে বৈঠক আবৃত্তি ও উপস্থাপনা পাঠশালার অধ্যক্ষ এবং মুখ্য প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে বৈঠকের আয়োজনে কয়েকটি আবৃত্তি প্রযোজনার সফল মঞ্চায়ন হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। বাংলাদেশ বেতারের একজন অনুষ্ঠান উপস্থাপক হিসেবেও কাজ করছেন তিনি। মঞ্চের সাথেও কাজ করছেন দীর্ঘদিন। তীরন্দাজ নাট্য দলের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। একই সাথে বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত নাট্য অভিনেতা। টেলিভিশন নাটকে অভিনয়ের পাশাপাশি অভিনয় করেছেন চলচ্চিত্রেও। জি, যেটা আপনি বলছিলেন যে পুরোদস্তুর এক শিল্পী হয়ে ওঠার কাজ, এটা তো আসলে জেনে শুনে বুঝেই কি এই পথে পা বাড়ানো? কারণ আমরা জানি পথটা আসলে অতটা সহজ না, কঠিন একটা পথ। নিশ্চয়ই মসৃণ না, বা আমরা টিএসসি কেন্দ্রিক বা আশেপাশে থিয়েটার করা বা সংস্কৃতির সাথে যারা সম্পৃক্ত, জীবনের একটি পর্যায়ে এসে অধিকাংশ লোকই হতাশ হয়, ব্যর্থ হয়। সেটা আমার নিজের চোখে দেখার পরেও আমি সিদ্ধান্ত নিয়েছি, কেন যেন আমার মনে হইতো যে মানুষ যেটি করতে ভালো লাগে, যেটি পছন্দ করে, সেটির সাথে থাকাটা তার উচিত। এবং আমি যে কাজটি করতে পছন্দ করি সেই কাজটিতে আমি যত শ্রমই দিই আমি ক্লান্ত হই না, এটি একটি বড় জায়গা। আবার যে কাজটি আমার ভালো লাগছে না, অল্প পরিশ্রম হলেও সেটাতে আমার ক্লান্তি চলে আসে। সেই জায়গা থেকে মনে হয়েছে যে কাজটা আমি পছন্দ করি, ভালো লাগে, সেটা তো আমি প্রচুর কাজ করতে পারবো, প্রচুর খাটতে পারবো, সেটার পিছনেই প্রাণপণ লড়াইটা করে দেখি। কিন্তু বৈষয়িক বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ জীবনে টিকে থাকার জন্য। কারণ আমরা যদি বয়সের ধাপ অনুসারেই যাই, জীবনে একটা সময় সংসার হয়, সংসারের পরে আরেকটা ধাপ, এবং এগুলোতে নিট খুবই প্রয়োজনীয়। মানে নিট বলতে আমি যেটা বোঝাচ্ছি, লাইক মানুষের প্রাত্যহিক জীবনের যে প্রয়োজনগুলো হয়, তো সেখানে গিয়ে এক ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয় না? বা আপনার আদৌ এই ধরনের অভিজ্ঞতা হয়েছে কিনা আমি ঠিক শিওর না। আপনাকে বলি, এই জায়গাটায় আমাদের দেশের একটি ঘাটতি আছে, যে শিল্প সাহিত্য কতটা পেশাদারিত্ব অর্থনৈতিক দিক দিয়ে, সেটা নিয়ে একটি প্রশ্ন আমাদের সামগ্রিক শিল্প সংস্কৃতি অঙ্গনে রয়েছে। কিন্তু এর মাঝেও আমি কিন্তু এখন এই পর্যায়ে এসে একজন পেশাদার আর্টিস্টই বলা যায়, মানে সেটা আর্টিস্টের মূল্যায়নের দিক থেকেও বলতে পারি যে আমি এটা করেই রুটি রুজির একটি পর্যায়ে এসে গেছি। কিন্তু সেটার পিছনে অনেক সংগ্রাম আছে। আমি চাইলেই লেখাপড়া শেষে একটা কর্পোরেট জব নিতে পারতাম, সেরকম সুযোগ আমার হাতে ছিল। তার চেয়ে এটি সংগ্রামের ছিল নিঃসন্দেহে, এবং এই ঝুঁকিটি সচরাচর মানুষ নেয় না, এবং নেওয়াটা আমাদের দেশের বাস্তবতায় খুব কঠিন। হ্যাঁ, এটি আমার তীব্র ইচ্ছা থেকে আমি আমার লক্ষ্যটা আমি নিশ্চিত ছিলাম যে আমি ওখানে যাব, এর বাইরে যাব না। সেই জায়গা থেকে হেঁটেছি আস্তে আস্তে, তাড়াহুড়ো করিনি, রাতারাতি তারকা হতে চাইনি, আজও চায় না। কিন্তু যদি আরো স্পেসিফিক করি, আপনারই বন্ধু আপনার মতোই পড়াশোনা, কিংবা আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে আপনার পাশ দিয়ে গাড়ি হেঁকে চলে গেল, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সো আপনার খুব স্বাভাবিকভাবে, আমরা তো মানুষ, আমাদের ভিতরে তো একটা ফিল হয়, ওই সময় আপনার রিপ্লাইটা কি থাকে? একদম, আমি আসলে প্রচণ্ড রকম যেটা চেয়েছি, ভালোবাসতে চেয়েছি, ভালোবাসা পেতে চেয়েছি, সেটার ঘাটতি আমার কখনো হয়নি। আমার বন্ধু পাশ দিয়ে গাড়ি নিয়ে চলে গেল, সেটা নিয়ে আমার কখনোই আফসোস হয় না। এবং আরেকটি বিষয় বলে রাখি, আমার এরকম গাড়িওয়ালা বন্ধু অনেকগুলো আছে যারা নিয়মিত আমার সাথে দেখা করার জন্য, চা খাওয়ার জন্য তারা আসে। আমি উল্টো ওই গাড়ি যাদের, মানে গাড়ি বাড়ির যে অর্থদম্ভ আছে তাদের কাছে একটু চেয়েছি, একটু আমার জায়গায় থাকি, রাস্তায় খাই, এখনো আমি ফুটপাতে লাঞ্চ করি, এখনো করি। তো এই জীবন যাপনটা আমি চেয়েছি, এবং শেষ বয়স পর্যন্তও চাই, যে যতই উপরে যায় নিচের এই যে মানুষের লাইনে থাকা, মানুষের সিরিয়ালে থাকা, আম জনতার লাইনে থাকা, সেটা আমি চাই এবং থাকতে চাই। সেটাই, জেনে বুঝে কঠিন পথ বেছে নিলে সেই পথটা আসলে অনেক সহজ হয়ে যায়। এই জন্যই আমরা জিজ্ঞেস করছিলাম। যদি একটু কবিতার বিষয়ে জানতে চাই, একটা হচ্ছে আবৃত্তি আর একটা হচ্ছে নিজের মতো করে লেখা বা কবিতা নিয়ে ভাবনা, এটা কবে থেকে শুরু হলো? বা আপনি যদি বলি একেবারে ফর্মালি প্রাতিষ্ঠানিকভাবে শুরু করলেন কবে থেকে?
একটু বলি, আমি কিন্তু কবি নই, লেখালেখি আমি করি না, একদমই করি না, আমি আবৃত্তি শিল্পী। আচ্ছা। অন্যের কবিতা পর্যাপ্ত পড়ি, পড়ে পড়ে ওর মধ্যে থেকে যেটা ভালো লাগে সেটা আমি নির্মাণ করি, মানুষের সামনে উপস্থাপন করি বা আবৃত্তি করি। তো আবৃত্তির মূল উৎসাহটা এসেছিল আমার আসলে স্কুল জীবনে, যেটি বললাম 6 to 10 ওই জায়গায়, এবং জেলা পর্যায়ে অনেক প্রতিযোগিতায় গিয়ে আমি সেখানে লড়াই করে স্থান করে নিয়েছি। সেই যে উৎসাহটা আমার ভেতরে ছিল, যখন ঢাকায় আসলাম, এসেই টিএসসি এদিক ওদিকে যখন আবৃত্তি শুনি, আমাকে মাদকের মতো টানে যে আমি আবৃত্তি শিল্পী হব, আবৃত্তি শিল্পী হব। কিন্তু ঢাকায় এসে আমি শুরুটা করি থিয়েটার দিয়ে, থিয়েটার চর্চা দিয়ে। তার কিছুদিন পরে অর্থাৎ 2012 সালে পত্রিকাতে একটি সার্কুলার দেখি, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যারের প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি আবৃত্তি সংগঠন হতে যাচ্ছে, নাম হচ্ছে আবৃত্তি সংঘ, 2012 সালে। তো আমি সেখানে ইন্টারভিউ দিয়ে চান্স হয় সেখানে। তারপর থেকে 2012 থেকে 2018 এক নাগারে এই আবৃত্তি সংঘে আমি আবৃত্তির তামিল নিয়েছি, যেখানে দেশের বাইরের অনেক প্রশিক্ষকরা, গুণী প্রশিক্ষকরা এসে নিয়মিত আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। তার মানে 12 থেকে আপনার প্রাতিষ্ঠানিক চর্চাটা শুরু হলো। 12 থেকে সাংগঠনিক, কিন্তু বলছিলেন যে ঢাকায় এসে আপনি থিয়েটারের সঙ্গে যুক্ত হলেন, তার মানে আপনি তো 2008 সাল থেকেই থিয়েটার করছি। তার মানে আপনি মঞ্চ অভিনেতাও একজন, শুধু মঞ্চ না, যতটুকু জানি আপনি এখন টিভি পর্দায় চলচ্চিত্র পর্যন্ত কাজ করছেন। যদি সেই জায়গাটা থেকেই জানতে চাই যে যখন ঢাকায় আসলেন থিয়েটার দিয়ে, আপনার থিয়েটার মঞ্চে অভিনয়ের সঙ্গে আপনি যুক্ত হয়ে গেলেন, সেটা কবে থেকে এবং কিভাবে শুরু করলেন, কোন নাট্যদলের সঙ্গে যুক্ত হলেন? ঢাকায় এসে প্রথম আমি যুক্ত হই অধ্যাপক নিরঞ্জন অধিকারী স্যারের একটি নাটকের দল আছে, নাট্যদ্বীপ, সেটিতে 2008 সালে যুক্ত হই। সেখানে কিছুদিন চলতে থাকে। তারপর 2011 সালে বর্তমান আমার যে নাটকের দল, তীরন্দাজ নাট্যদল, এই নাটকের দলে আমি যুক্ত হই, এবং তীরন্দাজ নাট্যদলে 5টি মঞ্চ প্রযোজনা, 5টিতেই আমি একের পর এক অভিনয় করেছি। কোনো কোনো প্রযোজনায় আমি সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছি, এবং আরও ব্যাকগ্রাউন্ডের আরও অনেক কাজ করেছি। আচ্ছা, তীরন্দাজের প্রতিষ্ঠাতা সদস্য কি আপনি একজন? তীরন্দাজের যে কয়েকজন প্রতিষ্ঠাতা সদস্য রয়েছে তার মধ্যে আমি একজন। আচ্ছা, লালটু নামটা কে রেখেছে? এই নামটা নিয়ে আসলে একটা প্রতিযোগিতা হতো আমার দাদা দাদির মধ্যে। দাদা বলতো আমি রেখেছি, দাদি বলতো আমি রেখেছি। তো এটা এই একটা কাড়াকাড়ি চলতো। তো আমি সেই থেকে বলি এটা আসলে যৌথ প্রযোজনা, দুজন মিলেই রাখা। পরিবারের প্রথম সন্তান তো আপনি? আমার বাবা মায়ের প্রথম সন্তান, এবং এইখানে আদরটা বেড়ে যাওয়ার আর একটা কারণ, আমার বাবা মায়ের 7-8 বছরের চেষ্টার ফলে আমি প্রথম সন্তান হয়েছিলাম, যে কারণে করছিলাম যার জন্য নামকরণ করা হয়েছে। যাই হোক, আপনার প্রযোজনাগুলো নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। তীরন্দাজ নাট্যদলের যে 5টি প্রযোজনার কথা আপনি বলছিলেন, যেটিতে আপনি নিজেও অভিনয় করেছেন, একটু যদি বিস্তারিত শুনি। আমাদের প্রথম মঞ্চ প্রযোজনা হচ্ছে অনৈতিহাসিক রচনা, কবি শাহেন রেজা রাসেল, তীরন্দাজের প্রতিষ্ঠাতা। এই নাটকটিতে আমি একাধিক চরিত্রে অভিনয় করেছি। আর একটা বিষয় আমি বলে রাখি, আমার সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল সেই ছোটবেলা থেকে। মঞ্চ নাটকের প্রতিটি মঞ্চ নাটকের ক্ষেত্রে, অর্থাৎ সঙ্গীত কেন্দ্রিক, গান কেন্দ্রিক যে চরিত্রগুলো রয়েছে, সেই চরিত্রে আমার একটি প্রভাব থাকে, বা গানের অংশগুলোতে আমার একটা বিশেষ অংশগ্রহণ থাকে ওই সঙ্গীত চর্চাটার কারণে, হাতেখড়ির কারণে। অনৈতিহাসিক নামার পরে আমাদের প্রোডাকশন ছিল রাধাকৃষ্ণের পদাবলী, যে প্রযোজনাটি পুরোটাই গানে গানে, অর্থাৎ গানে গানে নাটক। এখনো নিয়মিত করা হচ্ছে? আমি সঙ্গীত শিল্পী হিসেবে সঙ্গীত চর্চাটা করি না, মঞ্চ নাটকের খাতিরে। মঞ্চ নাটকের প্রয়োজনে সবচেয়ে বেশি প্রয়োজন হয় হচ্ছে সারগামটা যদি আমি প্রতিদিন সকালে করি, গলাটা ঠিক থাকে, ভয়েসটা ঠিক থাকে। অর্থাৎ একজন বাচিক শিল্পী হিসেবে আমার সঙ্গীতের শুরুর যে পর্বগুলো রয়েছে, খুব উঁচু মানের সঙ্গীত শিল্পী হওয়ার জন্য যা সেটা দরকার নেই, কিন্তু সঙ্গীতের যে শুরুর বিষয়গুলো রয়েছে সেগুলো আমি নিয়মিত চর্চা করার চেষ্টা করি সকালে উঠেই। প্রযোজনাগুলো নিয়ে বলছিলেন মনে হয়। রাধাকৃষ্ণের পদাবলী পূর্ণেন্দুপুত্রীর নাটক, সেই নাটকটি আমি অভিনয় করেছি, এবং খুব দুর্দান্ত একটি বড় কালারফুল প্রযোজনা ছিল আমাদের। তারপর কণ্ঠনালীত সূর্য, মোহিত চট্টোপাধ্যায়ের একটি অ্যাবসার্ড নাটক, সেই নাটকটি আমাদের তৃতীয় মঞ্চ প্রযোজনা ছিল। ঢাকার মঞ্চে খুব দাবিয়ে মঞ্চায়ন হয়েছে এই নাটকটি। চতুর্থ মঞ্চ প্রযোজনা তামসিক, যেটি এখনো চলমান রয়েছে, অপু মেহেদির রচনা এবং কাজী রাকিব, তীরন্দাজ নাট্যদলের প্রতিষ্ঠাতা সদস্য, কাজী রাকিবের নির্দেশনায় এই নাটকটি এখনো চলমান, নিয়মিত শিল্পকলায় এটির শো হচ্ছে। আমাদের পঞ্চম প্রযোজনা, অর্থাৎ দলের সর্বশেষ প্রযোজনাটি এসেছে কিছুদিন আগে। এই প্রযোজনাটির নাম হচ্ছে রক্ত ঋণ। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, তিনি যখন শহীদ হন, তারপরে অনেকের ধারণা যে আমাদের দেশে কোনো প্রতিবাদ হয়নি, জাতির পিতাকে এভাবে মেরে ফেলা হলো, মানুষ কোনো প্রতিবাদ করেনি, এরকম একটি ভাষা তথ্য আমাদের মাঝে আছে। কিন্তু সেই সময় মানে আর্মিদের এত প্রতাপ বা সেনা শাসকের এত প্রতাপের কারণে হয়তো কেউ করতে পারেনি প্রতিবাদটা, কিন্তু বিচ্ছিন্নভাবে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে আমাদের উপজাতিরা কিছু প্রতিবাদ করেছিলেন, এবং কয়েকটি থানাও দখল করে নিয়েছিলেন। এরকম কিছু ঘটনা আছে,
যেটা কেউ কেউ জানে, ওভারঅল আমজনতা সারা বাংলাদেশ জানে না। এরকম কিছু বিষয় নিয়ে একটি নাটক রক্তঋণ, যেটি রচনা করেছেন কবি শাহীন রেজা রাসেল, নির্দেশনায় কাজী রাকিব। সে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে কিছুদিন আগে এবং সে নাটকটি এখন নিয়মিত মঞ্চায়ন হবে। এই হচ্ছে আমাদের 5টি মঞ্চ প্রযোজনা। আর তীরন্দাজ নাট্যদল যে কোনো সংকটে পথনাটক নিয়ে পথে থাকে। আচ্ছা, এরকম অসংখ্য পথনাটকে, কত নাটক হবে তার এটি সংখ্যা বলা কঠিন। যে কোনো সংকটেই তীরন্দাজ নাট্যদল পথনাটক নিয়ে পথে থাকে, রাস্তায় থাকে। মেম্বার কতজন আছে আপনাদের এই তীরন্দাজে? মূল যে দল সেখানে 30-35 জন এখন, কিন্তু আমাদের আরেকটি অ্যাক্টর্স ল্যাব নামে আরেকটি ওয়ার্কশপ উইংস, অর্থাৎ শেখানোর উইংস আছে, সেখানে অনেক সদস্য। ওইখানে যারা ভালো করে, নিয়মিত করে, তাদের ওখান থেকে আমাদের দলে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ মূল দলে 30-35 জন থাকলে এই শিক্ষানবিশ যে সংখ্যা সেটা আরো অনেক বেশি। আমরা শুনেছি যে, এবং আমরা বিশ্বাসও করি যে এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি বৈষয়িক। হ্যাঁ, মানে তারা কি আসলে সময় দিতে চায় এসব কাজে? সময়টা বদলানোর কারণে আসলে আমাদের অ্যাপ্রোচটা বদলে গেছে বলতে, এখন যারা ওয়ার্কশপ করতে আসে, নাটক করতে আসে, থিয়েটারের চেয়ে বেশি লোভটা আসলে টেলিভিশনে চেহারা দেখানো, সিনেমায় যাওয়া। কিন্তু সেই জায়গাটি যাওয়ার জন্য মূল ভিত্তিটা যে মঞ্চ, এটা অনেকেই ভুলে যায়। হয়তো এক জায়গায় গেল একটি সিনেমাতে কাজ করতে বা একটি নাটকে কাজ করতে গেলে বলে, তোমার অভিনয় হয় না, যাও 2 বছর থিয়েটার করে আসো। গিয়ে হুট করে থিয়েটারে ভর্তি হয়। থিয়েটারে প্রেমটা আসা কঠিন, তার মনটা পড়ে আছে টেলিভিশন নাটকে, সিনেমাই। তো থিয়েটারের যে প্রেম, এটা একটা নেশা আসলে, যে অসংখ্য দুটো চোখ অন্ধকারের মধ্যে জল জল করে হল ভর্তি মানুষ দেখছে, তার মধ্যে আমি অভিনয় করছি, কাঁদাচ্ছি, হাসাচ্ছি। এটা একটা নেশা। এই নেশাটা যার মধ্যে না ঢুকবে, সে আসলে মঞ্চটা নিয়মিত করতে পারবে না। আর আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে আনন্দ পাই বা সবচেয়ে উপভোগ করি মঞ্চে। সেই নেশাটা যার মধ্যে ঢুকবে, সেই মঞ্চে নিয়মিত করতে পারবে। তাছাড়া আপনি যেটা বৈষয়িক বলছেন, সেই চিন্তা নিয়েই যারা থিয়েটার করতে যাবে, থিয়েটারটা তাদের জন্য নিয়মিত করা কঠিন। ইনফ্যাক্ট করতে পারছেও না অনেকে, টিভি নাটক যারা করছেন। আপনি একজন আবৃত্তি শিল্পী, আমরা একটা আবৃত্তি শুনতে চাই, যে কোনো একটা কবিতার। একদম স্বাধীনতার মাস, আপনারা জানেন, সারা বিশ্বের রাজনৈতিক কবি, আমি বলবো শ্রেষ্ঠ রাজনৈতিক কবি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মার্চের 7 মার্চ তারিখে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণকে কেন্দ্র করেই বলা যায় আমাদের মুক্তিযুদ্ধের যে যাত্রা, অনফ্রন্ট যাত্রা, সেটি শুরু হয়েছিল। এই মহান রাজনৈতিক কবির স্মরণে আবৃত্তি করব নির্মলেন্দু গুণের সেই বিখ্যাত কবিতাটি, স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো? একটি কবিতা লেখা হবে, তার জন্যে অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেদিনের সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল, দূর্বাদলে ঢাকা, সবুজ সবুজময়। আমাদের স্বাধীনতা, প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে ঝাঁক বেঁধে এসেছিল উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে
একটি কবিতা লেখা হবে, একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। অসাধারণ আবৃত্তি আপনার, এবং নীলমণিন্দ গুণের এই কবিতাটা অত্যন্ত জনপ্রিয় আমরা জানি। শেষের লাইনগুলো কম বেশি সবারই মুখস্থ। অসাধারণ আবৃত্তি। এই যে নিজের মধ্যে কবিতাকে লালন করা, নিজের মতো করে বলা, এবং কবিতা তো এক ধরনের অভিনয় অফকোর্স, নিঃসন্দেহে আমি সেটা বিশ্বাস করি বা মনে করি। গ্রামের একটা ছেলে যে একেবারে সেই, যদি বলা যায় যে বিদ্যুৎ না আসা সেই গ্রাম অজপাড়াগা, যদি এইভাবেই বলি, সেরকম একটা জায়গা থেকে এসে নিজেকে ভেঙে এইভাবে তৈরি করা, এটা তো আসলে বললেই হয়ে যায় না। এটার জন্য নিজেকে তৈরি করতে হয়, নিজের মধ্যে এক ধরনের যুদ্ধ করতে হয়। এই কাজটি আপনি করেছেন কিভাবে? সবচেয়ে যেমন আপনি বলছেন প্রকৃতির কাছে থাকা, আমার মূল শিক্ষক আসলে প্রকৃতি। আমি ভেঙে চুরে প্রকৃতির কাছেই শিখি কোন সংলাপটি, কোন উচ্চারণটি কিভাবে করব, ওই মানুষটির কাছে, অর্থাৎ যে মানুষটি এই লাইনের সাথে পরিচিত, এই লাইন নিয়ে জীবন যাপন করে, তার কাছ থেকে শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আর যে চর্চাটা বলছেন, এটি তো ছোট্টবেলা থেকে, কোথা থেকে এসছে আমি জানি না, টুকরো টুকরো এই স্বপ্নগুলো, জানেন নানা ধরনের স্বপ্ন আমাদের মধ্যে বিরাজ করে। বয়স বাড়ার সাথে সাথে সেটা পরিবর্তন হয়। আমরা একটা ছোটবেলায় মনে হতো শিক্ষকরা কি সুন্দর করে কথা বলে, শিক্ষক হব। হ্যাঁ, সেটি যখন বড় হতে থাকে আস্তে আস্তে মনে হয় একজন সঙ্গীত শিল্পী কি দারুণ করে মাতিয়ে রাখে হাজার হাজার মানুষকে, কেন আমি শিক্ষক হব, এইটা হব, এটা অনেক বড়। এরকম করতে করতে একটি পরিবর্তন এসছে। কিন্তু বরাবরই ছোট্টবেলাটি একদম বীজ বনে যাওয়ার একটি বড় কারণ ছিল বেতার। আকাশবাণী কলকাতা এবং বাংলাদেশ বেতারের প্রচুর অনুষ্ঠান আমি শুনতাম। আমার খুব প্রিয় কণ্ঠ ছিল জি হা ভাই, এই আমি আপনাদের বিনোদন বন্ধু মাঝহারুল ইসলাম। তো এই মাঝহার ভাই এখন আমার কলিগ বাংলাদেশ বেতারে, খুব ভালো লাগে যে কণ্ঠটি শুনে আমাকে নেশা জাগতো, আমি মাঝহার ভাইয়ের মতো বাংলাদেশ বেতারে কথা বলবো, পাগলের মতো মানুষ শুনবে, সেটি এখন করি। এই স্বপ্নগুলো একটু একটু করে এভাবেই শিখেছি। মাঝহার ভাইয়ের কাছ থেকে শিখেছি যে আমাকে মাঝহার ভাইয়ের ওখানে যেতে হবে, মাঝহার ভাইয়ের সমকক্ষ হতে হবে, মাঝহার ভাইয়ের সাথে কাজ করতে হবে। এরকম নেশা একটু একটু করে স্বপ্ন আমাকে কুড়ে কুড়ে খেত। সে জায়গা থেকে আমি যেমন একটা মানুষকে একটি লক্ষ্যে যেতে হলে, অর্থাৎ আমি এখান থেকে যদি মনে করি যে টিএসসিতে যাব, অনেকগুলো রাস্তা ব্যবহার করতে পারি। সোজাও যেতে পারি, ফার্মগেট ঘুরে যেতে পারি, মহাখালী দিয়ে যেতে পারি, আমাকে কিন্তু একটা রাস্তা নিতে হবে। এইটা আমার, যখন আমি বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন ভাবলাম আমার তো অনেক রাস্তা আছে, 5টা 7টা অনেক রাস্তা আছে, আমাকে একটা রাস্তা নিতে হবে, যে রাস্তা দিয়ে আমি গন্তব্যে যাবো, আমার লক্ষ্যে পৌঁছাবো। সেই জায়গা থেকেই বেছে নিয়েছিলাম আবৃত্তি, উপস্থাপনা এবং অভিনয়। এর বাইরে যাব না, এটি আমার রাস্তা, এবং সেখান থেকেই এগিয়ে চলা এবং স্বপ্নগুলো একটু একটু করে মানে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টাটা করা, তালিমটা করা। নিশ্চয়ই। দর্শক চলুন দেখে নেই আজ কার জন্মদিন। আজ আবরারুল হাসান আয়ানের তৃতীয় জন্মদিন। টাঙ্গাইলের আয়ান, তোমাকে রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙ্গা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। ইমেইলও করতে পারেন rangashokal rangasokal@machranga.tv এই ঠিকানায়। আমাদের সঙ্গে রয়েছেন আবৃত্তি শিল্পী হাসান মাহাদি লালটু। আমরা আবারও চলে যাই তার কাছে। বিরতির আগে যে কথাটি হচ্ছিল, একজন আবৃত্তি শিল্পী, পাশাপাশি আপনি একজন মঞ্চ অভিনেতা এবং একজন উপস্থাপকও বটে। একটু যদি জানতে চাই যে আপনি নিয়মিত বেতারে উপস্থাপনা করছেন একটি অনুষ্ঠান, কেমন লাগে উপস্থাপনা করতে? হ্যাঁ, এটিও একটি প্রাণের জায়গা, ভালো লাগার জায়গা বলেই করি। বাংলাদেশ বেতারের উপস্থাপক হিসেবে 2015 থেকে আমি কাজ করছি।
ওখানে নিয়মিত। বাংলাদেশের ভিতরে একটি খুব জনপ্রিয় একটি স্টেশন আছে, আপনারা জেনে থাকবেন, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8। এখানে আপনি সপ্তাহে 2 দিন শো করি। সবচেয়ে উপভোগ করি এই কাজটি, কারণ শ্রোতাদের সাথে সরাসরি খেলবা জায়গাগুলো ওখানে আছে, যে কারণে খুব আনন্দ পাই আমি। সব মিলে আমি বেতারের উপস্থাপনা জীবনটাকে উপভোগ করি। ওকে, আমরা যদি এবার আবার কবিতার কাছে ফিরি একটু, যেটা বলছিলাম যে আসলে এটা তো একটা শিল্প, অনেক বড় একটা শিল্প। তো এটা আসলে আপনি ভালো লাগার জায়গা থেকে হয়তো বা যাত্রাটা শুরু হয়, কিন্তু গাইড করার একটা ব্যাপার থাকে। আপনার যদি গুরুর জায়গা বলি, যারা আপনাকে শিখিয়েছে, কার কাছ থেকে আপনি সবচেয়ে বেশি নিয়েছেন, কাদের নাম আসবে তাহলে? সব থেকে বেশি বলবো যে মানুষটি আবৃত্তি লাইন ধরে ধরে আমাকে শেখাননি, কিন্তু যার বক্তব্য আমাকে ঠেলে দিয়েছে এত দূরে এগিয়ে আসতে, তিনি হচ্ছে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার। মানে ওনার বক্তব্যের কিছু লাইন আমাকে সেই প্রথম আবর্তনে যখন ভর্তি হই এরকম মনে পড়ে। উনি এভাবে বলতেন, তোমায় না দেখিলে পড়ান আমার বাঁচে না রে। এরকম না দেখলে পড়ান বাঁচে না, পাগল হয়ে যেতে হয়, এরকম পাগল হলেই সফলতা সম্ভব। খুব মনে আছে ওনার এই বক্তব্যটুকু। প্রথম আমি যখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে আবৃত্তি সংখ্যায় আসি, এই বক্তব্যটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল, যে তাই তো, পাগল না হলে তো আসলে সম্ভব না। তারপরেই পাগল হওয়া, সেখানে আমাদের প্রশিক্ষক হিসেবে সবচেয়ে বেশি পেয়েছি রবিশঙ্কর মৈত্রীকে, তার কাছ থেকে অনেক শিখেছি। এখন কি দেশের বাইরে আছেন? উনি দেশের বাইরে আছেন, জয়ন্ত চট্টোপাধ্যায় ফ্রান্সে আছেন। হ্যাঁ, ফ্রান্সে আছেন। জয়ন্ত চট্টোপাধ্যায় অমায়িক মানুষ, খুব গভীরে গিয়ে বোঝাতে পছন্দ করে, ওনার কাছে শিখেছি। ভাস্বর বন্দ্যোপাধ্যায় আমাকে শিখিয়েছেন, হাকামুল্লার কাছে শিখেছি। এরকম আরো অনেক প্রথিতযশা প্রশিক্ষকরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে নিয়মিত আসতেন, তাদের সাথে আড্ডা হতো, ক্লাসের বাইরেও আড্ডা হতো। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে বসে চা খেতে খেতে আড্ডা দিতে দিতে শিখেছি, নানাভাবে শেখার সুযোগ হয়েছে। ওকে, আমরা একটা কবিতা শুনি, যেহেতু কবিতার গল্পই করছিলাম। জি প্লিজ। এবার আমি আবৃত্তি করতে চাই তরুণ কবি, আমার সংগঠন বৈঠকের সম্মানিত সভাপতি কবি শাহিন রেজা রাসেলের কবিতা, যতটা পুড়িয়েছি তোমায়, যতটা উড়িয়েছি ছাই। কবিতা শিরোনাম: আমার প্রস্থানে যদি তুমি সুখী হও প্রিয়তমা, আমি চলে যাব, তবে চলে যাব বিষণ্ণ সন্ধ্যায় দিগন্তে মিশে যাওয়াল পথ ধরে। চলে যাব ঢেউয়ে মিশে যেখানে সমুদ্র হারিয়েছে অসীমে। চলে যাব প্রজ্বলিত ফানুস হয়ে গহীন নীলিমাই, দমকা হাওয়ায় মিশে গিয়ে হঠাৎ মিলিয়ে যাব দোলন চাপার সুবাস হয়ে। মিলিয়ে যাব শিশিরের মতো রোদ গাঢ় হওয়ার একটু আগে। শূন্য হয়ে মিশে যাব হাহাকার করা গভীর শূন্যতায়। মাটির গভীরে মরা বীজ সম চাপা পুরে রব। কথা দিচ্ছি, ফিরব না আর নতুন কোনো গাছ হয়ে, ফিরব না মেঘ কিংবা বৃষ্টি হয়ে, ফিরব না কোনো বসন্তে কচি পাতা হয়ে, কোনো এক শীতে কুয়াশার চাদর হয়ে। ফিরব না কোনো অজুহাতে আর, সঙ্গে করে চলে যাব বিপুল আধার। যতটা পুড়িয়েছি তোমায়, যতটা উড়িয়েছি ছাই, তার জন্য প্রিয়তমা ক্ষমা করো, ক্ষমা করো আমায়। অনেক ধন্যবাদ। কবিতা তো নিজের ভালো লাগার জায়গাটা থেকেও একটা ব্যাপার আছে না, যে আমি চাইলেই যে কোনো কবিতা আবৃত্তি করে ফেললাম, অন্তর থেকে তো আসতে হয় আসলে। সেক্ষেত্রে আপনি কি ধরনের কবিতা প্রাধান্য দেন? একটি বিষয় আমাদের দেশে একটা ভুল চর্চা এসে গেছে, যে কবিতা মানে কণ্ঠ থেকে উচ্চারণ। আসলে চমৎকার কণ্ঠ থাকলেই কবিতা বা আবৃত্তি হয় বলে আমি বিশ্বাস করি না। কবিতা হৃদয় থেকে, মস্তিষ্ক থেকে, ভেতর থেকে মানে উচ্চারিত শৈল্পিক উচ্চারণ। আসলে যে শুদ্ধ উচ্চারণ হলেই হয়ে যাবে, শুদ্ধ উচ্চারণ একটি শর্ত আবৃত্তির। আমি যে কবিতাগুলো বিশ্বাস করি নিজের জীবনে, নিজের চলার পথে, যে কবিতাগুলোর সাথে আমার কোনো না কোনো অংশ খুঁজে পাই, যে কবিতার সাথে আমার কোনো মিল নেই, সেই কবিতা আমি ব্যক্তিগতভাবে আবৃত্তি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, এবং ওটা মনে হয় যে আমার না। সেই জায়গা থেকে বাছাই করতে কোন কবিতা আমার কথা বলছে, আমার সুখ দুঃখ হাসি আনন্দ বা আমার বিশ্বাসের জায়গাগুলো বলছে, আমার স্বপ্নের জায়গাগুলো বলছে, সেই কবিতাগুলো আমাকে বেশি টানে আসলে। তার মানে কি আবৃত্তি চর্চা যারা করবেন, যদি নতুনদের কথাই বলি, তাদের ক্ষেত্রে কি আপনার পরামর্শগুলো এরকমই থাকবে যে আসলে নিজের সঙ্গে যেগুলো যায় বা নিজের স্বপ্ন, নিজের বাস্তবতা, নিজের কল্পনা, শুধুমাত্র সেই কবিতাগুলোই তারা আবৃত্তি করবে, এরকম কোনো কিছু? প্রথম কথা বলি, আমি নিজেই নতুন আসলে, খুবই নবীন যে তালিকা হয় তার মধ্যেও ছোট আমি, এরকম একটি বিষয় এখনো আবৃত্তি শিল্পী বা অভিনেতা হিসেবে। তার মধ্যে থেকে আমি বলছি, আমি যে কাজটি বিশ্বাস করি না, যে শব্দটি উচ্চারণ করছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করছি না, ওই কাজটি তো করা কঠিন।
সেই জায়গা থেকে বলেছে। আমি যেটা বিশ্বাস করি, আমাকে খুঁজে পাই, আমার কোনো না জীবনের কোনো না কোনো অংশের সাথে মিল আছে। হ্যাঁ, বা বঙ্গবন্ধুকে নিয়ে যে কবিতাটা পড়লাম, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু এভাবে এসেছিলেন। বঙ্গবন্ধুর জন্য এভাবেই যে আমি নানাভাবে দেখেছি, যেভাবে লাখ লাখ মানুষ সারা দেশ থেকে এসেছে, সমাবেত হয়েছে, তারপরে তিনি ভাষণ দিয়েছেন, তারপরে যুদ্ধে নেমে পড়েছে মানুষ, তারপরে স্বাধীনতা শব্দটি আমাদের হয়েছে। এই টোটাল ঘটনা, যে ইতিহাসটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, ধারণ করি, তারপরেই পড়ি। কিন্তু এমন একটি ঘটনা যদি হয় আমি বিশ্বাস করি না, বা আমার জীবনের সাথে কোনো না কোনো যোগাযোগ নেই, সেটি আবৃত্তি করা কঠিন বলে আমি মনে করি আমার পর্যবেক্ষণের জায়গা থেকে। শিল্পের জায়গাটাই তো আসলে এটাই, একদম প্রতিটা শিল্পই তাই, প্রতিটা শিল্পই তাই। অন্তরের জায়গাটা থেকে আসলে প্রথমে গ্রিন সিগন্যালটা আসতে হবে, তারপরে সেটাকে নিয়ে খেলা, নাইলে তো আসলে হয় না শিল্পটা। এটা আসলে একটা বিনয়িতা। অবশ্যই আপনি নতুন চর্চা করছেন, তারপরে আসলে নতুন বা আপনার সহযোগী যারা বা আরো যারা আসছে বা চর্চা করছে, আজকে আপনার কাছ থেকে আরো কিছু টিপস চাই। যেমন আপনি নিজে অভিনয় করছেন, আপনি গান করছেন, আপনি বলছিলেন যে আপনি রেওয়াজও করছেন। এগুলো কিন্তু আসলে আবৃত্তি চর্চার জন্য আমি মনে করি এগুলো একটা মানে সহায়ক ভূমিকা পালন করে, কিংবা এগুলোর দরকার আছে। নতুনদের জন্য আপনার পরামর্শ, বা আপনার সহযোগী যারা বা আরো যারা চর্চা করছে তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? একদম এই জায়গাটি বলতে চাই, আমাদের যুগটা এসেছে T20, যেটা বলে ওয়ান ডে আর ভাল লাগে না, T20 ছোট্ট অল্প হয়ে যাবে। আমার এখানেও আমার বৈঠক, আবৃত্তি, উপস্থাপনা পাঠশালায় যারা আসে তারা ভাবে 3 মাসের একটু ওয়ার্কশপ করবো, করা মাত্র একটা টেলিভিশনে গিয়ে আমি উপস্থাপক হয়ে যাব ঠাস করে, এরকম লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসে। T20 যাকে বলে, মানে তড়িৎ গতিতে যাব, বৈঠকে যাব, 3 মাসের একটা কোর্স করবো, সেখানে বড় বড় প্রশিক্ষকরা আসে, ক্লাস 9 নিশ্চয়ই আমার হয়ে যাবে। কিন্তু শিল্পী হয়ে ওঠার জন্য 3 মাস কোনো সময়ই না, সূচনাটাই হয় না 3 মাসে। বিষয়টা এরকম, এই শিল্পটাই লেগে থাকার বিষয়। আমি 2008 সালেই কিন্তু আজকে রাঙা সকালে আমাকে ডাকে নাই, বেতারে আমাকে ডাকে নাই, চলচ্চিত্রে আমাকে ডাকে নাই, বা 2008 সালে মঞ্চে আমাকে ওঠার সুযোগ দেওয়া হয় নাই, তখন থেকেই খাটি। তো এটার পেছনে লেগে থাকা, চর্চাটা 3 মাসে আমি একটি জায়গায় যাবো, এটা হতেই পারে না, প্রশ্নই ওঠে না। যেমন আমার বৈঠক, আবৃত্তি, উপস্থাপনা পাঠশালায় অনেক ছেলে মেয়ে আসে যাদের উচ্চারণ আঞ্চলিকতা রয়ে গেছে। সেই আঞ্চলিকতা দূর করার জন্য অনেকে ভাবে 3 মাস যথেষ্ট। 3 মাসের একটি কোর্সে 3টি ক্লাস থাকে উচ্চারণের। আপনার জিহ্বাটা যেখানে চলে যাচ্ছে, দীর্ঘ 23 বছরের চর্চা, 3 মাসে সেই জিহ্বা অন্য জায়গায় সরানো কঠিন। এই চর্চাটা দীর্ঘদিনের, একটু দীর্ঘদিনে করে করে ওটা চর্চা করে করে জায়গায় আসতে হবে। সেজন্য এই সময়ে যারা আসছে তাদের, আমার কাছে মনে হয় 99% মানুষেরই উদ্দেশ্য যে আসলেই 3 মাসে হয়ে যাবে, এই ভাবনাটা বাদ দিতে হবে। 3 মাসে হয়তো একটি রাস্তা, একটি দিক নির্দেশনা হলো, ওই পথ ধরে আমাকে যেতে হবে, তাহলে গন্তব্যে পৌঁছানো সম্ভব। লেগে থাকতে হবে, সেটা আবৃত্তির ক্ষেত্রে হোক, অভিনয়ের ক্ষেত্রে হোক, গানের ক্ষেত্রে হোক, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, যে লেগে থাকাটা প্রয়োজন। এই লেগে থাকা মানুষের সংখ্যাটা খুব কমে গেছে এই প্রজন্মে, আমাদের প্রজন্মে। ডেডিকেশন না থাকলে পারফরমেন্সের এই জায়গাগুলোতে না আসাটাই বেটার। তারও সময় নষ্ট হয়, যারা কাজ করছেন তারাও বিরক্ত হন। আমরা যদি একটু টেলিভিশন নাটকে অভিনয় করা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনি চলচ্চিত্রে অভিনয় করেছেন, টেলিভিশনে অভিষেক হলো কবে থেকে? টেলিভিশনে কাজ করি 2010-এর পর থেকে। খুব বেশি না, আসলে প্রফেশনালি বলতে গেলে মঞ্চেই বেশি কাজ করা হয়, এবং আবৃত্তি এবং বেতার উপস্থাপনার জায়গাটা প্রফেশনাল একটি জায়গা ধরে ফেলেছে। আরেকটি জায়গা আপনাকে বলি, আমার মাসের প্রায় 15টা শিডিউল, 30 দিনের প্রায় 12 থেকে 15টা শিডিউল একটি কাজে যাই। সেটি হচ্ছে, আমি একজন ডাবিং আর্টিস্ট। আপনারা জেনে থাকবেন, বাইরের অনেক প্রোডাকশন, অনেক সিনেমা, অনেক সিরিয়াল বাংলায় ডাব করে আমাদের দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হচ্ছে। একটি চ্যানেল বাচ্চাদের জন্য এসছে, যে চ্যানেলটার অনেক প্রযোজনা বাইরের, ডাবিং করা। এই ডাবিং একটি বড় সময় চলে যায়, যে কারণে টেলিভিশন নাটক নিয়মিত হওয়া আমার দ্বারা সম্ভব না এই মুহূর্তে, বা হয়েও নেই। আর চলচ্চিত্রে 2018 সালে আমি 2টি চলচ্চিত্রে কাজ করেছি। একটি হচ্ছে আমার অভিনয় জীবনের যিনি গুরু, গাজীর আকায়েত, উনি ওনার দ্বিতীয় চলচ্চিত্র গোর দ্য গ্রেভ, এটি নির্মাণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানে। এই সিনেমাতে মখদুম নামে একটি চরিত্রে আমি অভিনয় করেছি। ওটার শুটিং, ডাবিং শেষ, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আরেকটি প্রযোজনা বাংলাদেশ বিমান বাহিনী, একটি সিনেমা, খুবই বড় ক্যানভাসের একটি সিনেমা ওরা বানাচ্ছে। সিনেমাটার নাম হচ্ছে কিলো ফ্লাইট। এই সিনেমাটা হচ্ছে 1971 সালে বিমান বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী কিভাবে গঠিত হলো, আসলে কি কি সংকট নিয়ে, ইন্ডিয়ার কি কি ভূমিকা, ইন্ডিয়া কি কি ভাঙা 3টা বিমান দিল, সে ডিমাপুর বিমান, পরিত্যক্ত বিমানে সেখানে সাপের আঁকড়া ছিল, সেটি পাকিস্তান বিমানে আমাদের বাঙালিরা যারা ছিল, বাংলাদেশি যারা ছিল, তারা পালিয়ে এসে একটু একটু করে সংগঠিত হয়ে কিভাবে বাংলাদেশ বিমান বাহিনী গঠন হলো, এরকম একটি ঘটনা নিয়ে বিমান বাহিনী একটা বড় ক্যানভাসের কাজ করছে, যেটির নাম কিলো ফ্লাইট। এখানে আমি একটি চরিত্র করছি। এই বাংলাদেশ বিমান বাহিনী গঠন, প্রশিক্ষণ এবং সার্বিক ব্যবস্থাপনার জন্য ভারতীয় বিমান বাহিনী থেকে 3 জনকে দায়িত্ব দেওয়া হয়।
তার মধ্যে আপনি একজন। শুধু আবৃত্তি শিল্পী বললে আপনাকে কমই বলা হবে, কারণ অনেকগুলো পরিচয় আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আমরা যেখানে ছিলাম সিনেমার কথা বলছিলাম, এবং আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছেন, ডাবিং আর্টিস্ট। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে এই বিষয়টা শিল্পের পর্যায়ে ধরা হয় কিনা, এটা একটা। আরেকটা হচ্ছে ক্যারিয়ারের জায়গা থেকে এটা আসলে কতটুকু মানে যায় আসলে সবকিছু মিলিয়ে শুনতে চাই। ক্যারিয়ার আসলে একজন বাচিক শিল্পীর অনেকগুলো অংশ থাকে, অর্থাৎ উচ্চারিত শুধু যদি কেউ ডাবিং আর্টিস্ট হতে চায় বা হয়, সেটাও কেউ কেউ করছে, পেশাগতভাবে চাকরি করছে ডাবিং আর্টিস্ট হিসাবে। সেই জায়গাটা এখন বেশ শক্ত জায়গায় এবং আরো প্রসারিত হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। নিশ্চয়ই সেটা কেউ ভাবতেই পারে, এবং সেই জায়গাটা থিয়েটার এবং আবৃত্তির লোকই কিন্তু করছে কাজটা। রাইট রাইট। কিন্তু দিন শেষে তাদের রিকগনিশন বা তাদেরকে আলাদাভাবে চেনা, কবিতা আবৃত্তির ক্ষেত্রে হয়তো বা চেনা যায় যে না এটা উনি আবৃত্তি করেছেন, কিন্তু ওই ক্ষেত্রে তো বোধহয় ওই সুযোগটা নাই। কঠিন, এটি তথাকথিত একটি চাকরি বলে আমার কাছে মনে হয়। আসলে কণ্ঠের অভিনয় চলে আসলে, এক কথায় বলতে গেলে শুধু তাকে দেখা যায় না, দেখছে অন্য চরিত্র, অন্য চরিত্র কিন্তু কণ্ঠটি আপনার, এবং এক্সপোজটাও করতে চায় না যারা এই জিনিসটা করে, তারাও যায় না, এরকম ঘটনা করতে চায়। অনেক টেলিভিশন যে সে ভয়েস দিচ্ছে তার নামটি যাচ্ছে না, এটি সত্য। এটি উচিত না আমার কাছে মনে হয়। একজন শিল্পী ডাবিং আর্টিস্ট একটি স্বতন্ত্র শিল্প বলে আমার কাছে এখন মনে হয়। ডেফিনেটলি ইট ইজ, কারণ সবাই তো পারবে না আসলে। বাচিক শিল্পের মধ্যে সবচেয়ে কঠিন জায়গা বলে আমার কাছে মনে হয়। যতগুলো মাধ্যম আছে বাচিক শিল্পের, উপস্থাপনা বলেন, আবৃত্তি বলেন, আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন। কারণ ওই চরিত্রের জীবন অভ্যাস, খাদ্য অভ্যাস, তার গতি প্রকৃতি নিয়ে আমাকে ভয়েসটা দিতে হবে, তারপরে সেটি গ্রহণযোগ্য হবে। তার আগ পর্যন্ত দেখা যাচ্ছে তার মুভমেন্টের সাথে, তার চলাফেরার সাথে আমার কণ্ঠটি যাচ্ছে না। তার মানে অসংখ্য চরিত্রের সাথে বসবাস এবং সেই চরিত্র ধারণ করা সবচেয়ে কঠিন কাজ বাচিক শিল্পের মধ্যে আমার কাছে মনে হয়। সেই জায়গায় স্বীকৃতিটা অবশ্যই প্রয়োজন, এবং স্বীকৃতি না পেলে আসলে শিল্পী এগিয়ে যাবে কিসের উৎসাহে। রাইট। আমরা কবিতা নিয়ে কথা বলেছি অনেকক্ষণ, আরেকটা কবিতা শুনতে চাই যেহেতু আমাদের এটা শেষ পার্ট আপনার সঙ্গে। জি প্লিজ। স্বাধীনতার মাস, আরও একটি স্বাধীনতার কবিতা। কবিতার নামই স্বাধীনতা, আহসান হাবিবের। শব্দের মালায় আমি তোমাকে গাঁথতে চাই স্বাধীনতা। তুমি ঘরে বাইরে এমন অনুঝলন নৃত্যে মেতে আছো, কি আশ্চর্য! আমার কলম কিছুতেই তোমাকে যে ছুঁতেও পারে না। আমি লাল, নীল, সবুজ সমস্ত রং নিয়ে তোমাকেই সারা বুকে আঁকতে চাই। দেখি নির্মল নিসর্গে তুমি সব রং উজাড় করছো। আমি অতঃপর সরোবর এবং নদীকে ডেকে ডেকে যখন মিনতি করি, এসো আমার সমস্ত বুকে, বুক জুড়ে স্বাধীনতা হও, অথবা সারা বুকে ছড়াও। দেখি নদী বয়ে যায় দেশময়, সরোবর নিজেই নিজের সারা বুকে ছড়ায়, ঘুমের মতো থির মত্ততায় আলোকিত অস্তিত্বের আভা। আমি মানুষকে ডেকে ডেকে বলি, এসো আমরা স্বাধীনতা স্বাধীনতা বলে সোচ্চার হয়ে আকাশকে সচকিত করে তুলি, আর হাওয়ায় ছড়াই কিছু নতুন গোলাপ। দেখি জানালায় ঝুলে আছে নীল আকাশ, সামনের বাগানে গোলাপ, বুকের মধ্যে তুমি, মনোহর শব্দমালা। বাহ, চমৎকার, খুব চমৎকার। আপনাদের একটি সংগঠন রয়েছে 17 সালে যেটি প্রতিষ্ঠা করেছেন, আবৃত্তি ও বাচিক শিল্প কেন্দ্রিক সংগঠন বৈঠক। বৈঠক সম্পর্কে যদি একটু জানি। বৈঠক আসলে আমি দীর্ঘদিন তো বিশ্ব সাহিত্য কেন্দ্রে কাজ করেছি। আমার বিশ্ববিদ্যালয় জীবনের টিএসসি কেন্দ্রিক কিছু বন্ধু, ছোট বড় ভাই বোন মিলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, আমরা একটি নতুন ধারার, যেটা তথাকথিত আবৃত্তি দলগুলো যা করে তার মধ্যে থেকে কিছু বৈচিত্র্যময় কাজ করব, এরকম কিছু চিন্তা নিয়ে আমরা তরুণ 20-22 জন ছেলে মেয়ে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা সংগঠন করব, নাম হবে বৈঠক। শুধু আবৃত্তি না, বাচিক শিল্প নিয়ে কাজ করবে। সেটি যে আমাদের ডাবিং নিয়ে কাজ করে, অর্থাৎ শ্রুতি নাটক নিয়ে কাজ করে, বাচিক শিল্পের যতগুলো শাখা আছে সেগুলো নিয়ে কাজ করব। সে লক্ষ্যে 2017 সালে বৈঠক প্রতিষ্ঠা করি আমি, এবং পরিচালক হিসেবে সেই থেকে দায়িত্ব পালন করছি আমি। এবং বৈঠকের সভাপতি তরুণ কবি শাহিন রেজা রাসেল, ওনার নেতৃত্বে আমরা এই অল্প দিনে বাংলাদেশে একটি জায়গা বৈঠক করে নিয়েছে। অনেকগুলো প্রযোজনা অল্প দিনে আমরা মঞ্চায়ন করেছি, এবং বৈঠকের ব্যানারে আমার একটি একক আবৃত্তি সন্ধ্যা হয়েছে জানুয়ারির 25 তারিখে শিল্পকলার জাতীয় চিত্রশালা মিলনায়তনে, যেখানে অপার ঐশ্বর্য বেশে দেখা দাও বারে বারে এই শিরোনামে 1.5 ঘন্টা ব্যাপী একটি আবৃত্তি প্রযোজনায় আমি টোটাল সময়টা, পুরো সময়টা কোনো পাণ্ডুলিপি ছাড়া একের পর এক আবৃত্তি করেছি। এরকম আরও কিছু ব্যতিক্রমধর্মী কাজ ওখানে হয়েছে। বৈঠক আবৃত্তি উপস্থাপনা পাঠশালা, নিয়মিত কর্মশালা হচ্ছে, এবং এই নতুন ছেলে মেয়েদের নিয়ে প্রযোজনা হচ্ছে। এবং আশা করি আগামী দিনে বৈঠক বাচিক শিল্পীর চাহিদা পূরণে
বড় একটি ভূমিকা পালন করবে। নিশ্চয়ই। আপনি এই চাহিদার জায়গাটা থেকে আমি যদি একটু খুব ব্রডলি বিষয়টা জানতে চাই, একটা মোটা থাকে আলোচনা সমালোচনার জায়গা আছে, সেটা হচ্ছে গণমাধ্যম কর্মীদের ভাষা। সেখানে শুধু এটা না, আমি বরং গণমাধ্যমের জায়গাটাকে যদি আরও একটু বিস্তারিত করি তাহলে দেখতে পাবো যে বিভিন্ন মাধ্যমে এটা মানুষের কাছাকাছি যাচ্ছে, সেখানে বাংলা ভাষার সঠিক উপস্থাপন অনেক সময়ই হচ্ছে না। অনেকেই মনে করছেন বিকৃত হচ্ছে, অনেকেই মনে করছেন যে যেভাবে বলা উচিত সেভাবে বলছে না। তো এই জায়গাটাতে আপনারা যারা আবৃত্তি করছেন লম্বা সময় ধরে, যারা গুণীজন আছেন, তাদের একটা ভূমিকা থাকার কথা ছিল, সেই ভূমিকাটাকে আপনারা রাখতে পেরেছেন? নিঃসন্দেহে, এবং বৈঠকের এটি একটি মৌলিক আদর্শের জায়গা, যেটি বলছে আমার কাছে, আমি এর আগেও একটি অনুষ্ঠানে বলেছি, বাংলা ভাষাকে কখনো কখনো মনে হয় প্রকাশ্যে জনসম্মুখে ধর্ষণ করা হচ্ছে। আমি এভাবে বলতে চাই, কেননা বাংলা পৃথিবীর সুমিষ্টতম ভাষার মধ্যে অন্যতম, এবং সুমিষ্টতম যে মিষ্টতার দিক দিয়ে তালিকা করা হয়, বাংলা ভাষা কোনোদিনই সেরা 5 থেকে নামে নাই। সেরা 5-এ যেখানে তালিকা করেছে, একটি সুমিষ্টতম মধুরতম ভাষা আমাদের বাংলা ভাষা। এই বাংলা ভাষার প্রতি কিভাবে ঘটলো জানি না, বাংলার সাথে ইংরেজি, বাংলার সাথে হিন্দি, বা বাংলা ইংরেজি হিন্দি মিশিয়ে একটা জগা খিচুড়ি ভাষা প্রচলিত হয়ে গেছে আমাদের এই সমাজে, যেটি আমাদের বাংলার এই সুমিষ্টতার দিক দিয়ে, বাংলা ভাষার এই মিষ্ট ভাষার দিক দিয়ে এক প্রকার অবজ্ঞা আমি বলতে পারি। সেই জায়গা থেকে সচেতন হওয়ার সময় এসেছে। আমি যেখানে যাচ্ছি সেখানে বলছি, এবং বৈঠকে যে ছেলেমেয়েরা আসে তাদেরকেও বলছি, তুমি ইংরেজিতে কথা বলো, ইংরেজিতে অনুষ্ঠান করো, অসুবিধে নেই, সেটার মধ্যে বাংলা এবং ইংরেজি কেন মেশাতে হবে? এটি আমার জায়গা। কিন্তু যে মেশাচ্ছে সে তো সচেতনভাবে মেশাচ্ছে না, তার তো স্পন্টেনিয়াস, যেমন আমি বললাম এই যে স্পন্টেনিয়াসলি শব্দটা, এটা তো চলে আসছে। এই চলে আসাটাকে আপনি রোধ করবেন কিভাবে? এটা চর্চার বিষয়। তো আপনি যেটা চলে আসছে, এটি কিন্তু মানে স্বাভাবিকভাবে আসেনি, আপনার পারিপার্শ্বিক পরিবেশও কিন্তু ওরকম। এটা তো খুব কঠিন হয়ে যাবে জায়গাটা তাহলে, কারণ আমার যদি পারিপার্শ্বিক অবস্থাটাই এরকম হয়ে থাকে তাহলে পুরো বিষয়টার পরিবর্তন তো একটা হচ্ছে রোধ করা, যেমন পারিপার্শ্বিক অবস্থাটা যাতে এরকম না হয়, আর একটা হচ্ছে যে পরিবর্তন করা। রোধ তো সম্ভবই নয়, কারণ আমরা বিশ্বায়নের যুগে বসবাস করছি, আর আপনি পরিবর্তন যদি করতে চান সেটা তো আরো কঠিন আমার কাছে মনে হয়। জানেন, আপনি বলবেন। পরিবর্তনটা আমার কাছে মনে হয় এখানে সবচেয়ে বড় ভূমিকা গণমাধ্যমের। আমার কাছে মনে হয় যে অনুষ্ঠানগুলো হচ্ছে, কারণ গণমাধ্যম ব্যক্তিরাই তো আমাদের আদর্শ। জি। যাকে আমরা টেলিভিশনে দেখি, যাকে আমরা রেডিও সেটে কানে শুনি, তারা আমাদের আদর্শ হয়ে দেয়। তাদের একটি বড় প্রভাব আমাদের মধ্যে আছে। আমার কাছে মনে হয় গণমাধ্যম কর্মী আমরা যারা আছি, নানাভাবে কাজ করছি, তাদের একটু সচেতন হওয়া প্রয়োজন। আর আমরা যেখানে যে মাধ্যমে কাজ করছি সেখানে আমার কাছে মনে হয় প্রতিটি ভাষার উপর শ্রদ্ধা রেখে, যখন বাংলায় কথা বলছি, বাংলায় অনুষ্ঠান করছি, পুরোটা যেন বাংলায় হয়, যখন ইংরেজিতে করছি পুরোটা যেন ইংরেজিতে হয়, তাহলে সব ভাষাই রক্ষা পাবে। আমাদের বাংলা ভাষা যে সুমিষ্ট ভাষা, সেটি রোধ পাবে। তা না হলে আপনি যেটা বলছেন সেই সংকটটা আরও বাড়বে। কিন্তু বাংলার মধ্যে প্রচুর বিদেশি ভাষা, বিদেশি শব্দ, আস্তে আস্তে ওটা আমাদের বাংলা হয়ে যাবে। এখন শুধু এই সংকটটা আমি মনে করি গণমাধ্যমে না, এটা লেখালেখির জায়গাতেও এসছে, সব জায়গায়। লেখালেখিতে কিন্তু প্রচুর ভিনদেশি শব্দ ব্যবহার করা হচ্ছে, এবং এরকম বইও বের হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে বাংলা ভাষাই লেখা হয়নি, ইংরেজিতে লেখা হয়েছে বাংলা। এবং এগুলো আসলে কিসের সিগন্যাল দেয়? মানে আমরা খুব মত প্রকাশের স্বাধীনতার জায়গা থেকে বিষয়টা এরকম করছি, নাকি আমাদের একটা দায়বদ্ধতার জায়গাটাও স্পষ্ট হওয়া উচিত? আসলে না, একটু দায়বদ্ধতার জায়গা তো নিশ্চিত হওয়া উচিত। আমার কাছে সবচেয়ে যেটা মনে হয়, আমরা কেউ তো অবচেতন মনে করছি, আবার কেউ ঈর্ষা করছি যে একটু পরপর সরি বলে, এক্সকিউজ মি বলে, এটা একটা স্টাইল, একটা ফ্যাশন। এইরকম একটি নেশাও আমরা অনেক যুবক ছেলে মেয়েদের মধ্যে দেখতে পাচ্ছি, যে একটু পরপর যদি একটু করে ইংরেজি না মারা যায় তাহলে তার স্মার্টনেসটা আসছে না। এই যে ধারণাটা, হ্যাঁ, সেই জায়গা থেকেই শুদ্ধ হতে হবে যে বাংলাটা সুমিষ্ট ভাষা, এবং বাংলা যে মানুষটা শুদ্ধ করে বাংলায় কথা বলছে তাকে কি আমরা ব্যাকডেটেড বলছি? ট্রু। একটু আপনি খেয়াল করেন যে ইংরেজি বলছে একদম পরিশুদ্ধ ইংরেজি, তাকে কি আমরা বলছি যে ও আসলে এখনো খ্যাত? এরকম তো আমরা বলছি না। যে পরিপূর্ণ বাংলায় বলছে, অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে আমরা দেখছি যার বাংলা বললে ভালো লাগে এবং শুনতে ইচ্ছা করে। হ্যাঁ, সেই জায়গা থেকে সবাইকে সচেতন হওয়া দরকার আমার কাছে মনে হয়েছে। কারণ এই নেশাটা ঢুকে গেছে আমাদের যুব সমাজের মধ্যে, যে একটু পরপর এই সরি, এক্সকিউজ মি, এগুলো বলাটা দরকার। আসলে আমরা বলছি যে গণমাধ্যমের কথা তথা সমাজের কথা সবকিছুর ঊর্ধ্বেই হচ্ছে আসলে ব্যক্তি সচেতনতা। একটু যদি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাই, কি পরিকল্পনা আছে? ভবিষ্যৎ একটি উদ্দেশ্য, আবৃত্তি এবং অভিনয় নিয়ে থাকবো, এবং বৈঠক যে কাজটি শুরু করেছে শুদ্ধ বাংলার প্রচার প্রসারে, একটু আগে যা কথা বললাম, এই কাজটি বৈঠক বরাবরই করে যাবে। সেই কাজটির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত রাখবো নিজেকে, এবং সেটি সারা দেশে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, শুধু ঢাকায় না, ঢাকায় তো অনেকেই করে, প্রতি জেলায় জেলায় কিভাবে ছড়িয়ে দেওয়া যায় এই শুদ্ধ বাংলার প্রচার এবং প্রসার, সেটা নিয়ে কাজ করব। এবং পেশাগতভাবে অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা নিয়েই থাকবো। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আরো একটি আবৃত্তি শুনতে চাই আপনার কণ্ঠে, ছোট্ট করে একটা আবৃত্তি শোনা। একদম হেলাল হাফিজের একটি কবিতা। তোমাকে, শুধু তোমাকে চাই,
পাবো? পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাব। ইচ্ছে হলে দেখতে দিও, দেখো। হাত বাড়িয়ে হাত চেয়েছি, রাখতে দিও, রেখো। অপূর্ণতায় নষ্টে কষ্টে গেল এতটা কাল, আজকে যদি মাতাল জোয়ার এলো, এসো দুজন প্লাবিত হই প্রেমে, নিরাভরণ সখ্য হবে যুগল স্নানে নেমে। থাকবো ব্যাকুল শর্তবিহীন নত, পরস্পরের বুকের কাছে, মুগ্ধ অভিভূত। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা যেহেতু একেবারে শেষের দিকে চলে এসেছি, একটা বিষয় একটু উল্লেখ করার মতো, সেটা হলো 2015 সালে আপনি অর্জন করলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং স্বরচিত্র প্রদত্ত জীবনানন্দ দাশ আবৃত্তি পদক। এটা নিঃসন্দেহে একটা বড় পাওয়া। হ্যাঁ, এখানে বাংলাদেশের এক ন্যাশনাল প্রতিযোগিতা ছিল স্বরচিত্রের আয়োজনে শিল্পকলা একাডেমির সহযোগিতায়। তো সেখানে জীবনানন্দ দাশ আবৃত্তি পদক আমি অর্জন করেছিলাম। এটি নিশ্চয়ই আমার চলার পথে একটি বড় উৎসাহের জায়গা। অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ রাঙা সকালকে সময় দেবার জন্য। আপনাদের দুজনকেও ধন্যবাদ। সেই সাথে চমৎকার একটি সকাল আপনাদের সাথে কাটলো।